শুরু করি। কিডনি ট্রান্সপ্লান্টের প্রি অপারেটিভ প্রসিডিওর কি? প্রথমেই ডোনার সুইটেবিলিটি ডিটারমাইন্ড থ্রু এবিও টাইপিং। মানে হলো এবি মানে ব্লাড গ্রুপিং করা আর কি। হ্যাঁ, সোজা কথা হলো ব্লাড গ্রুপিং করার আগে দেখি কোন স্লাইড মিসিং করতেছি কিনা। পাইলোনেফ্রাইটিস তো বললাম। আল্লাহ, কিডনি ট্রান্সপ্লান্ট পড়ায় ফেলতেছি, যেটা ভুলে গেছি। রিনাল স্টোন, রিনাল মানে কিডনির ব্যথার সাথে পাইলোনেফ্রাইটিসের ব্যথার পার্থক্যটা কোথায় একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কিডনি স্টোনের ব্যথাটা কিন্তু ওই যে আমাদের নাভি বরাবর পিছনে এই অংশটাকে বলে কোস্টোভার্টেব্রাল পেইন। এটা অথবা এভাবে আসতে পারে শার্প ফ্ল্যাঙ্ক পেইন, এক্সক্রুশিয়েটিং শার্প ফ্ল্যাঙ্ক। এর আগেও বলছিলাম যে ফ্ল্যাঙ্ক পেইন মানেই যেন বুঝি যে আমরা কিডনি পেইন, সোজা এটা একদম স্পেসিফিক ওয়ার্ড। অথবা এভাবে আসে পেইন রেডিয়েটিং টু দি কিডনি, সরি, পেইন রেডিয়েটিং টু দি গ্রোইন, এভাবে আসে। আর পাইলোনেফ্রাইটিসে হয় যে তোমার সিভিয়ার ফ্ল্যাঙ্ক পেইন or ডাল এক, ডাল এক, ডাল এক মানে কিডনি, দেখবা যে কিডনি রিলেটেড কোথাও কোনো জায়গা অথবা তোমার অ্যাবডোমিনাল অর্গানের ভিতরে ডাল এক শব্দটা যদি থাকে মোস্টলি এই যে কি ডাল এক এক্সটেন্ডিং টুয়ার্ডস আম্বিলিকাস। আম্বিলিকাস কি অ্যাবডোমিনাল অর্গান না? এই অ্যাবডোমিনাল অর্গানের ভিতরে কোথাও যদি ডাল এক পাও, এটা ধরে নিও এটা কিডনি পেইন। ফ্লাঙ্ক পেইন যদি নাও থাকে তোমার, সরি, ফ্লাঙ্ক পেইন যদি নাও থাকে, যদি ডাল এক এক্সটেন্ডিং টুয়ার্ডস আম্বিলিকাস, তবে সেটা হবে পাইলোনেফ্রাইটিস মানে কিডনি ইনফেকশনের পেইন। আর যদি অ্যাবডোমিনাল অর্গানে ফ্ল্যাঙ্ক পেইন অথবা পেইন রেডিয়েটিং টু দি গ্রোইন, সেটা যেন মাথায় থাকে যে কিডনি স্টোন পেইন। এই দুটা শর্ট, সোজা কথা কি জানো, ফ্ল্যাঙ্ক পেইন এটা হোক পাইলোনেফ্রাইটিস হোক কিডনি স্টোন, এটা সরাসরি কিডনির ব্যথা ইন্ডিকেট করে অ্যাট এনি কস্ট। আচ্ছা, কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরে আমাদের বডিতে কয়টা কিডনি হয় জানো? বলো তো। কিডনি ট্রান্সপ্ল্যান্টের পরে বডিতে টোটাল কয়টা কিডনি হয়? টোটাল টোটাল কিডনি থাকে হ্যাঁ, তিনটা। 3টা। ইয়েস, টোটাল তিনটা কিডনি থাকে। এটা আমি যখন জানছি আমারও অবাক লাগছে। বুঝছো, যে কোনো একটা ইনঅ্যাক্টিভ থাকে আর বাকি দুইটা অ্যাক্টিভ থাকে। যে কোনো একটা ইনঅ্যাক্টিভ থাকে, বাকি দুইটা অ্যাক্টিভ থাকে। বাকি দুইটা বলতে কি, যেটা নতুন অ্যাড করে সেটা তো অ্যাক্টিভ থাকেই, আর বাকি তো একটা একটা তো তোমার অলরেডি নষ্ট দেখেই তো একটা ট্রান্সপ্লান্ট হয়েছে, তাই না? কোনোটাই কিডনি ফেলে দেওয়া হয় না, দুটোটাই থাকে, বাট দুইটা অ্যাক্টিভ থাকে আর কি। রিমেম্বার, এটা জানতা তোমরা এর আগে? তৌকির কিংবা লাবণী, আমার কাছে অনেক অবাক লাগছে। হ্যাঁ, আচ্ছা, ডোনার সুইটেবিলিটি ডিটারমাইন এবিও টাইপিং মানে ব্লাড গ্রুপিং আর কি। হ্যাঁ, আর এরপরে আসলে হিউম্যান লিকোসাইট অ্যান্টিজেন বা এইচএলএ টেস্ট, এবং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হলো এই এইচএলএ টেস্টটা অর্গান ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে মোস্টলি দেখা হয়। মোস্ট ইম্পর্টেন্টলি এইচএলএ, হিউম্যান লিকোসাইট অ্যান্টিজেন, এটা দেখা হয়। আর এইচএলএ মানে হিউম্যান লিকোসাইট অ্যান্টিজেন, লিকোসাইট মানে কি? আরবিসি, ডাব্লিউসি, প্লাটিলেট, কোনটা? তোমরা পারবা? WBC। ইয়েস, ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি যে অ্যান্টিজেনটা ক্যারি করে সেটাই কিন্তু এই এই হিউম্যান লিকোসাইট অ্যান্টিজেন, মাথায় রেখো। কেন এটাই দেখা হয় আলাদাভাবে? কোন আইডিয়া আছে কেন এটাই দেখা হয়? বলতে পারবা? আমাদের বডিতে নিয়ন্ত্রণ যদি, ডব্লিউবিসি হয়। হ্যাঁ, লিকোসাইটটা অবশ্যই ডাব্লিউবিসি হয়। এটা মোস্টলি কারণ হলো যে তোমার আমাদের যদি অর্গান রিজেকশন হয়, কে করে? ডাব্লিউবিসি।
ডাব্লিউবিসি এটাকে আনওয়ান্টেড সাবস্টেন্স ভেবে এটাকে ইয়ে করে ফেলে, রিজেক্ট করে ফেলে। এই জন্য এটার টেস্টের গুরুত্বটা অপরিসীম, এবং যত ট্রান্সপ্ল্যান্ট আছে সবগুলোতে এই টেস্টটা করা হয়, রিমেম্বার। তারপরে মিক্সড লিউকোসাইট কালচার, এমএলসি বলা হয়, এটাও করা হয়। এবার আসে হলো হেমোডায়ালাইসিস উইদিন দ্য লাস্ট 24 hours বিফোর ট্রান্সপ্ল্যান্ট। Hemodialysis within the last 24 hours before transplant. Discuss the possibility of post-operative dialysis and immunosuppressive drug therapy, which may be started 2 days before transplantation. Yes. Discuss the possibility of post operative dialysis, মানে অবশ্যই ইয়ের পরে কিন্তু, আচ্ছা কেন পোস্ট অপারেটিভলি ডায়ালাইসিস করা হয়? কারণ নতুন যে কিডনিটা ট্রান্সপ্লান্ট করা হয় এটার তোমার ফুললি ফাংশন করতেও কিছুদিন সময় লাগে, এই জন্য তোমার অপারেশনের পরেও কয়েকদিন করে যেতে হয়, মানে ডায়ালাইসিসটা কন্টিনিউ রাখতে হয়। আর ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ থেরাপি হুইচ মে বি স্টার্টেড 2 days বিফোর ট্রান্সপ্লান্টেশন। কেন ইমিউনোসাপ্রেসিভ 2 দিন আগে থেকেই শুরু করা হয়? ট্রান্সপ্লান্ট হয় নাই, বাট ইমিউনোসাপ্রেসিভ আগে থেকে শুরু করছে কেন? বলো তো, বলো তো ইয়ে, তোমরা অনেকদিন হয়েছে মোটামুটি। রুনা কি জয়েন করছে? রুনা, কি বলেন আবার বলবেন? বললাম যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ গুলা ট্রান্সপ্লান্টের 2 দিন আগে থেকে স্টার্ট করা হয় কেন? ভাইয়া এখন নতুন অর্গান ট্রান্সপ্লান্ট করা হবে, সেক্ষেত্রে এক্সট্রা অর্গানের জন্য যে আমাদের ইউনিটে এটা ভাই যে অর্গান রিজেকশন করবে। হ্যাঁ, আমি লাবণীর কথাটা শুনি নাই, আরেকবার একটু লাবণী কাছের থেকে এসে বলো তো, সাউন্ড অথবা কি কোন জায়গা থেকে কথা বলতেছো বুঝতেছি না। হ্যাঁ বলতেছি যে ফরেন বডি হিসেবে যদি ধরে, যদি নতুন অর্গানটা, তখন তো ওইটা কাজ করতে হবে না, ওটাকে ট্রান্সফার করে দিবে। এই হ্যাঁ, কারণে এক্স্যাক্টলি। সিস্টেম থেকে হ্যাঁ, ভেরি গুড। আজকে মানে লাবণীর কথাও হয়, হ্যাঁ, শোনা যায় না কথা, লাবণীর আচ্ছা কথা শোনা যায় না আচ্ছা, কিন্তু। লাবণী যেটা বলতে চাচ্ছে সেটা আমি একটু বলে দিই। ও বলতে চাচ্ছে যে এরকম, যে অর্গান ট্রান্সপ্লান্ট করার পরে যদি ইমিউনোসাপ্রেসিভ শুরু করে সেক্ষেত্রে মানে ওইটা কাজ করতে করতে অর্গান রিজেকশনের হার পার্সেন্টেজ বেড়ে যেতে পারে, কাইন্ড অফ এরকমই অ্যান্সার ও করছে। হ্যাঁ, এবং ইটস ট্রু। যখন তোমার এই ধরনের ট্রান্সপ্লান্টেশনের জন্য আগে থেকে যদি মানে সাপ্রেশন না দেওয়া হয়, দেওয়ার পরে আসলে এটা মানে যদি একবার রিজেকশনের দিকে টার্ন করে এটাকে তোমার ফিরে আনা সো সো ডিফিকাল্ট। এই জন্য প্রিকশন হিসেবে আগে থেকে স্টার্ট করা হয়। অ্যান্ড ইমিউনোসাপ্রেসিভ, এটা অ্যান্টিবায়োটিক হতে পারে, হাবিজাবি যা আছে একটু পরে, আজকে পড়বো না, এটা অনেক বিষয় আছে ভাইটাল, যেগুলো আমি ধীরে ধীরে বলতে হবে প্রত্যেকটা আলাদাভাবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এখানে পড়লে তোমার ক্যান্সারে ইমিউনোসাপ্রেসিভ এগুলোতে খুব কাজে দিবে। এই ছিল প্রি অপারেটিভ প্রসিডিউর, মানে প্রি অপারেটিভ কেয়ার। তারপরে ইনফর্ম কনসেন্ট মসেন্ট তো থাকেই, এগুলো তো আসলে বলার কিছু নেই। কোনো স্লাইড ইমিউনোসাপ্রেসিভ বলার জন্য অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ, আজকে এত রাতে আর আগাইতে পারবো না। এরপর আসলে পোস্ট অপারেটিভ কেয়ার। মনিটর ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স কেয়ারফুলি, অবশ্যই ইনটেক আউটপুট দেখতে হবে প্রপারলি, আর্লি ইনটেকেড আউটপুট, অ্যান্টিসিপেট পসিবল ম্যাসিভ ডায়ালিসিস। ইয়েস, ইয়ের পরে ডায়ালিসিস, মানে মানে কি বলে, ওই ট্রান্সপ্লান্টেশন পরে অবশ্যই বেশি পরিমাণ ইউরিন আউটপুট, মানে ইউরিন বের হওয়ার একটা একটা ইয়ে থাকবে, এবং এটা পেশেন্টকে জানিয়ে রাখতে হয়। হেমোডায়ালাইসিস পারফর্ম আনটিল ট্রান্সপ্লান্টেড কিডনি বিকামস ফাংশনাল। ইয়েস, যতক্ষণ না পর্যন্ত কিডনি ফুললি ফাংশনাল, যেটা একটু আগে বলছি যে ট্রান্সপ্লান্টের পরেও যেন পেশেন্ট জেনে থাকে যে তাকে ডায়ালাইসিস দেওয়া হবে, কারণ কিডনি ফুললি ফাংশনাল হতে কিছু সময় লাগে, সেই পর্যন্ত অবশ্যই যেন ডায়ালাইসিস চলমান থাকে। মনিটর প্যাটেন্সি অফ ফলিক ক্যাথেটার, ইউরিন মে বি পিঙ্ক, ব্লাড টিঞ্জড ইনিশিয়ালি। ইয়েস, ইট ইজ নর্মাল অ্যান্ড এক্সপেক্টেড, কারণ একটা সার্জারির পরে এই ধরনের একটু ব্লিডিং হবে সামান্য, ইটস ট্রু অ্যান্ড নর্মাল এক্সপেক্টেড। যদি ব্রাইট রেড থাকে ইটস নট নরমাল, এটা কিন্তু আর্টারিয়াল ব্লিডিং ইন্ডিকেট করে, এর আগে বলা হয়েছে। মনিটর ফর গ্রস হেমাচুরি অ্যান্ড ক্লট হুইচ শুড বি রিপোর্টেড। ইয়েস, যদি বেশি পরিমাণ হেমাচুরি হয় এবং ক্লট থাকে অবশ্যই সেটা রিপোর্ট করতে হবে, এটা ব্লিডিং ইন্ডিকেট করে। 3-way ফলি ইরিগেশন মে বি ইউজ টু মেনটেন পেটেন্সি অফ দি টিউব, এবং কন্টিনিউয়াস ব্লাডার ইরিগেশন করতে হয়।
যাতে যে যেই মানে নতুন কিডনি থেকে যে ব্লিডিং গুলো আসবে এগুলো ইউরিনারি ব্লাডারে জমা হয়, তো ওইটা যেন আমরা ওই ইরিগেশনের মাধ্যমে বের করে আনি। এনকারেজ কফিং এন্ড ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এনি এনি প্রসিডিউর এক্সেপ্ট ব্রেইন সার্জারি, ব্রেইন রিলেটেড ইস্যু অথবা ব্রেইন রিলেটেড সার্জারিগুলোতে তোমার কফিং ডিপ ব্রিদিং আমরা করি না, ঠিক আছে? আর বাকি যত প্রকার সার্জারি আছে মোস্টলি, মানে এটা আবার যদি হয় যে তোমার এটা এভাবে এভাবে ক্যাটাগরাইজ না করি আমরা, এমন যদি যদি আর হিপ রিপ্লেসমেন্ট বা হিপ সার্জারি হয়, এগুলাতে কিন্তু মুভমেন্ট না, এগুলাতে কিন্তু তোমার আর্লি অ্যাম্বুলেশন না, মানে এগুলা বাদে যেগুলা মানে অপারেশনের পরে, যেমন যদি বলো যে সিএবিজি করা হয়, এরপরে সিএবিজি না, আই মিন ক্যাথ ল্যাবে ফিমোরাল আর্টারি বাইপাস গ্রাফটি যদি হয়, সেখানে 4 আওয়ার্স সুপাইন পজিশনে থাকা হয়, এগুলা না। এইগুলা ছাড়া তোমার যেগুলা আছে, আই মিন এই যে রেনাল ট্রান্সপ্ল্যান্ট হোক, তারপরে বাইপাস গ্রাফটি হোক, সিএবিজি হোক, এগুলাতে অবশ্যই যেন পেশেন্ট আর্লি মুভমেন্ট করে। যত দ্রুত অপারেশন ওটির পরে যত দ্রুত মুভমেন্ট করবে তত তাদের ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি রিস্ক কম। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই ধরনের প্রসিডিউর গুলাতে তোমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টের জন্য বেড থেকে উঠে নড়াচড়া করে, তাতে করে ডিভিটি রিস্ক কমে যায়। ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। এই জন্য ফ্রিকোয়েন্ট আর্লি অ্যাম্বুলেশনকে এনকারেজ করা হয়। অ্যাডমিনিস্টার নাইস্টেটিন মাউথ ওয়াশ ফর ক্যান্ডিডিয়াসিস। ইমিউনি সাপ্রেসিভ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলা খেলে আমাদের বডির কি বলে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর এই ইমিউনোসাপ্রেসিভ কেন ক্যান্ডিডিয়াসিস উইথ ইমিউনোসাপ্রেশন, কারণ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো অপরচুনিস্টিক ইনফেকশনের চান্স বাড়ায় দেয়, অপরচুনিস্টিক ইনফেকশনের রেট বাড়ায়, ঠিক আছে? এবং এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খেলে তোমার মুখে, নর্মাল ফ্লোরা কিল করে। হ্যাঁ, এগুলা সব নরমাল ফ্লোরা কিল করে ফেলে, মেরে ফেলে, ঠিক আছে? আর ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলা আমাদের কিন্তু এই যে বিশেষ করে এই যে নিচে এই ড্রাগ সম্পর্কে আজকে আর বলবো না, কালকে বলবো ইনশাল্লাহ। তো এই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলা মুখে ঘা হয়, এটাকে ক্যান্ডিডিয়াসিস বলে। ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডিয়াস একটা দুই প্রকার, একটা হলো ওরাল ক্যান্ডিডিয়াস আর একটা হলো জেনিটাল ক্যান্ডিডিয়াসিস। জেনিটাল ক্যান্ডিডিয়াসিসের কারণে হার্পিস সিমপ্লেক্স হয় কিন্তু। আর মুখে যেটা হয় এটা খুবই নরমাল। একটা কোশ্চেনে পাইছিলাম এরকম যে তোমার ক্যান্ডিডা আহ হুম আচ্ছা, পেশেন্টের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খাচ্ছে, পেশেন্টের ক্যানিডিয়াসিস হয়েছে মানে মুখে, সেক্ষেত্রে পেশেন্টের এই মুখের ঘা দূর করার জন্য আমরা কোন ধরনের মানে কি বলে, এবার ওইখানে ছিল এরকম যে প্রশ্নটা এরকম ছিল, তো আমি তো ডিরেক্ট বলতেছি, প্রশ্নটা এরকম ছিল যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খাওয়ার পরে সে মানে প্রবিসে পাইরেট দিয়ে মুখে কুলি করছে, মানে যাতে ইনফেকশন না হয়। এটা ভুল, ভুল পদ্ধতি। কোনো হার্শ সাবস্টেন্স বা অ্যাব্রেসিভ মানে জ্বালা পোড়া করে অথবা তোমার মানে গরম হয়ে যায় মুখ, এমন কোনো সাবস্টেন্স দিয়ে মুখ কুলি করা যাবে না। এটার জন্য নিস্টেটিন মাউথওয়াশ ব্যবহার করা হয়। নিস্টেটিন এটা কোনো কোনো অ্যাব্রেশনের, নাইস টেল আমাদের। হ্যাঁ রাইট, ইয়েস। বাংলাদেশ ট্রেড নেম পড়ো না, হ্যাঁ ট্রেড নেম মনে করো না, সবসময় চেষ্টা করো যে ওই যে কেন ওই যে ব্যবহার করে না এটা জেনেরিকটা মাথায় রাখতে, কারণ ট্রেড নেম একটাও আসবে না। হ্যাঁ ভাইয়া, এটা খুব কমন ভাইয়া, নাইস টেল। ইয়েস, নাইস্টেটিন। আর আগামী কালকে পড়বো যে যে কোনো শুধু এটা রেনাল ট্রান্সপ্ল্যান্ট না, যত ট্রান্সপ্ল্যান্ট আছে এগুলাতে সবগুলাতে ইমিউনোসাপ্রেসিভ ব্যবহার করা হয়। এই যে সাইক্লোস্পোরিন, এজাথিওপ্রিন, ট্যাক্রোলিমাস, মাইক্রোফেনোলেট যা আছে, এমএবি ড্রাগ, এগুলা সব ইমিউনোসাপ্রেসিভ। এর আগেও এমএবি সম্পর্কে বলেছিলাম।